আজকের এই ক্লাসের মধ্যে আমি আইএলটিএস রিডিং এর সবগুলো শর্টকাটগুলোকে আমি আপনাকে শেখাবো, যেই শর্টকাটগুলো ফলো করে আপনি আইএলটিএস রিডিং এর মধ্যে ব্যান্ড স্কোর 9/9 পাবেন। ও সরি, আপনি ব্যান্ড স্কোর 9/11 পাবেন পরীক্ষায় যাওয়ার পরে। সো খেয়াল করে দেখো, কোয়েশ্চেন নাম্বার 34। আমরা আগে কিওয়ার্ড নিয়ে নিলাম, প্লাস্টিক, মেটাল অথবা উড, অথবা কিওয়ার্ডস নিলাম যে বিটস অফ ডেভরি। হ্যাঁ, আরেকটা গ্যাপের আগে লেখা আছে ওয়ার, দেখতে পাচ্ছেন গ্যাপের আগে কি লেখা আছে? ওয়ার লেখা। তার মানে প্যাসেজে গেলে আমরা 100% ওয়ারের পরে উত্তর পাবো। চলো যে প্যাসেজে খুঁজি আমরা, প্লাস্টিক কোন জায়গায় লিখে আছে, মেটাল অথবা উড কোন জায়গায় লিখে আছে, আর বিটস অফ ডেভরির পরে আমরা ওয়ারের পরে উত্তর যেটা দেওয়া আছে ওইটাকে এসে আমরা এখানে বসিয়ে দিয়ে আসেন। সো আমরা আগে কিওয়ার্ড নিয়ে রাখছি প্লাস্টিক, ডেভরি, অলরাইট। মেটাল অথবা উড পেয়ে গেলাম আমাদের কিওয়ার্ডগুলো। এইখানে যখন লেখা আছে পিস অফ ডেভরি, তাহলে আমরা আমাদের কিওয়ার্ডসটা পেয়ে গেলাম। এখন আমরা দেখি ওয়ারের পরে উত্তর কী লিখা আছে। তো এখানে বলতেছে মোস্ট অফ দ্য ডেঞ্জার ইনভলভ, এটা অ্যানিম্যাল গেটিং ইনট্যাঙ্গলড ইন ট্র্যাশ, ফর এক্সাম্পল ইটিং অ্যান্ড সেভারলি ইনজারিং দ্যামসেলফ। সো তো ওয়ার বলে নাই। আচ্ছা, আমরা বাদ দিয়ে আপাতত এটা অন্য কোয়েশ্চেনে চলে যাই। যখনই একটা তাবলা মারো, আমি খান্না দিনে 10 কই মারলাম না তাবলা, চামচা তাই তো নানি বাড়িনি। কোয়েশ্চেন নাম্বার 35, গেপার আগে দিয়েছে দেখেন প্রিপোজ, তার মানে প্যাসেজে গেলে 100%। অলরাইট, বাকি তো এগুলো জানি, আমি আপনাকে শেখাচ্ছি এগুলো, আমি তো অলরেডি জানি এগুলা, তাই না? যে বাইরে জানি এখানের মধ্যে প্যাসেজে যাওয়ার পরে প্রিপোজিশনের পরে 100% অ্যান্সার বসবে। তাহলে এটা কিওয়ার্ড হচ্ছে কি? লিটল রিসার্চ। তাহলে চলো যে প্যাসেজে গিয়ে দেখে লিটল রিসার্চের পরে প্রিপোজিশন কী দেওয়া আছে, ওটার পরে আমরা অ্যান্সার খুঁজে আসেন। সো লিটল রিসার্চকে খুঁজে নিচের দিকে গিয়ে আসেন, লিটল রিসার্চ। ওকে, আপনি খুঁজবেন, লাইন বাই লাইন খুঁজবেন, খুঁজলে আপনি পাবেন। এই যে এখানে লেখা আছে লিটল রিসার্চ, ইয়েস পাইছেন। বাইয়ের টিপসগুলো কিন্তু 100% কাজে লাগে, দেখছেন মিলে গেছে প্রমাণ সহ। তাহলে আমরা কি বুঝি, এখানে প্রিপোজিশনের পরে অ্যান্সার না, দেখি তো মিলে কিনা। কি বলতেছে? লিটল রিসার্চ অন, ইয়েস প্রিপোজিশন পাইছেন। এরপরে উত্তর কি? ইফেক্টস। তাহলে এখানে এসে আমরা কি করব, লিখে দিব উত্তরটা হচ্ছে ইফেক্টস। দেখেন আমি আপনাকে প্রমাণ সহ মিলাই দেখাই, অ্যান্সার শিট থেকে 35 উত্তরটা ইফেক্টস হয়েছে কিনা দেখেন এখানে 35। ও, মাইক্রোপ্লাস্টিক। আচ্ছা আচ্ছা, যখনই একটা তাবলা মারো, আমি খান্না দিনে 10 কই মারলাম না তাবলা, চামচা তাই তো নানি বাড়িনি। ঠিক আছে। এই রকমের শর্টকাটগুলো শিখলে আপনার মাথাটা, হ্যাঁ, আপনার আইএলটিএসের স্কোরটা টিচার্সরা উগান্ডায় পাঠিয়ে দিবে। রাইট, গ্যাপের পরে অ্যান্সার, প্রিপোজিশনের পরে অ্যান্সার, ওকে, অক্সিলারি ভার্বের পরে অ্যান্সার, এই ধরনের টিচিংগুলা যারা করে ওরা বেসিক্যালি স্টুডেন্টদের জীবন ধ্বংস করতেছে। স্টুডেন্টদেরকে আলটিমেটলি রিডিংয়ের স্কিল ইমপ্রুভ না করে, সেন্টেন্স স্ট্রাকচার ইমপ্রুভ না করে, শুধুমাত্র শর্টকাটের টিপস দেখাচ্ছে। আর আপনি এখান থেকে অনুপ্রাণিত হয়ে যে তো বস তো ঠিক আছে, বস তো প্রমাণ সহ দেখায় না, পরবর্তীতে বস আপনাকে পুরোপুরি উগান্ডায় পাঠিয়ে দিচ্ছে, আপনি 4.5% রিডিংয়ের মধ্যে, পরবর্তীতে আপনি একদম শেষ। তো আলটিমেটলি আপনি আইএলটিএসের প্রিপারেশন শুরু করবেন, সেক্ষেত্রে এই ধরনের শর্টকাটগুলা, বুংবাংগুলো বাদ দিতে হবে। কারণ আপনি আজকে রিডিংয়ের মধ্যে যে সেন্টেন্সগুলোকে পাইছেন, আগামীকালকে আপনি পরীক্ষা দিলে এগুলো কি পরীক্ষায় আসবে? এটা কখনো পরীক্ষায় আসবে না। আপনার কাজ হচ্ছে আপনি ক্যামব্রিজ বুক নাম্বার 9 থেকে শুরু করে 19 পর্যন্ত, অলরাইট, এগুলা বইকে মুখস্থ করার দরকার নাই। এগুলা বই তারা আপনাকে কেন দিছে? এত করে আপনি এগুলা থেকে প্র্যাকটিস করতে পারেন। তার মানে ক্যামব্রিজ বুক নাম্বার 9 থেকে 19 পর্যন্ত যেগুলো আছে এগুলা থেকে জীবনে পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলা থেকে আপনি যেগুলো সেন্টেন্স স্ট্রাকচার, নিয়মকানুন শিখবেন, ওই সকল সেন্টেন্স স্ট্রাকচার ফলো করার মাধ্যমেই পরীক্ষায় কি আসবে? আপনার অ্যান্সার আসবে। তাহলে এখন আসেন সঠিক উপায়ে আইএলটিএসের রিডিংয়ের কোয়েশ্চেনগুলোকে আপনি সমাধান করবেন কিভাবে, এই বিষয়গুলোকে আপনাকে আমি হাতে কলমে শিখিয়ে দিই। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা কী কাজ করব, প্যাসেজে গিয়ে প্যাসেজটার নাম পড়ে আসবো। তো চলো যে প্যাসেজের মধ্যে আসেন, এইখানে আমরা আসলাম, প্যাসেজে কোনো নাম দেওয়া নাই, তাহলে নাম পাইলাম। তারপরে আমরা কি করব, তারপর আমরা প্রশ্নের মধ্যে চলে আসবো, এসে আমরা প্রশ্নের ইনস্ট্রাকশন পড়ি। ওকে, তো আমরা যদি কোয়েশ্চনের মধ্যে আসি, এইখানে দেখেন আপনাকে কোয়েশ্চন নাম্বার 27 থেকে 33 পর্যন্ত দিছে আপনাকে আগে
ট্রু ফলস নট গিভেন। সো দ্যাট মিনস আমরা প্যাসেজে গেলে এই ট্রু ফলস নট গিভেনগুলোকে প্যাসেজের প্রথম দিক থেকে খুঁজলে উত্তরগুলা পাইতে পারে, তাই না? আর এরপরে দিছে আপনাকে 34 থেকে 39 কোয়েশ্চন। তার মানে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চনগুলো বেসিকলি যেই জায়গার মধ্যে শেষ হবে, তারপরে হচ্ছে আপনাকে এই নোটস কমপ্লিশনের কোয়েশ্চনগুলা দিয়ে যেতে পারে। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা কি করি এখন, কোয়েশ্চনের ইনস্ট্রাকশন পড়ি। ইনস্ট্রাকশন কি দেওয়া আছে এইখানে? আপনাকে ইনস্ট্রাকশনে বলতেছে যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি। আমাদের কি করতে হবে? একটা মাত্র ওয়ার্ড চুজ করতে হবে প্যাসেজ থেকে প্রত্যেকটা উত্তর করার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, তা এখন আসেন এইখানে আপনাকে মূল পয়েন্টে বা মূল টপিক সেন্টেন্সে কি বলতে, টপিকের মধ্যে যে রিলেটেড টু ম্যারিন ডেভরি। তো ফাইন্ডিং বলতে আমরা কি বুঝি? মানে খুঁজে পাওয়া না। ফাইন্ডিংস মানে হচ্ছে আলটিমেটলি রিসার্চ অথবা স্টাডি। ঠিক আছে? আইএলস রিডিংয়ে আমরা যদি কোনো জায়গার মধ্যে মনে করেন লিখা পাই, লিখা আছে স্টাডি, তখন আমরা স্টাডি বলতে পড়াশোনা বুঝবো না। স্টাডি বলতে আমরা কি বুঝবো? যে রিসার্চ নিয়ে কথাবার্তা বলতেছে। তাহলে কি বলতেছে? ফাইন্ডিংস রিলেটেড টু ম্যারিন ডেভরি। তাহলে সামুদ্রিক ধ্বংসাবশেষ সম্পর্কিত অনুসন্ধান অথবা ফাইন্ডিংস নিয়ে একটিটা কী করতে হবে আমাদেরকে এই টপিকের মধ্যে বলে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোয়েশ্চনে আসেন। এখানে আপনাকে আবার আলাদা টপিকে বলে দিচ্ছে যে স্টাডিজ অফ ম্যারিন ডেভরি। ওইখানে স্টাডি মানে কি? ওই যে গবেষণা বা রিসার্চ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলতেছে? স্টাডিজ অফ ম্যারিন ডেভরি আমরা সকলে জানি প্রিপোজিশন অফ এর বাংলা অর্থ হচ্ছে বাংলায় র অথবা এর। তাহলে বলতেছে আপনাকে দেখেন মেরিন ডেভরি এর গবেষণা ফাউন্ড পাওয়া গেছে, গবেষণায় পাওয়া গেছে দ্য বিগেস্ট থ্রেটস। ওকে, যে বিগেস্ট কিছু থ্রেটস পাওয়া গেছে, হুমকি পাওয়া গেছে। ওয়ার ছিল, এগুলো কী ছিল? আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখেন। আমরা বেসিকলি সকলেই জানি যে প্রেজেন্ট টেন্সের যেগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে এম, ইজ, আর। আর আমরা সকলে জানি পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এখন খেয়াল রাখবেন প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর এর বাংলা অর্থ হচ্ছে হয় অথবা হই। আর পাস্ট টেন্সের অক্সিলারি ভার্বের বাংলা অর্থ হচ্ছে ছিল অথবা ছিলে। এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, যে গবেষণায় যেগুলা পাওয়া গেছে বিগেস্ট থ্রেটস, তাহলে ওই থ্রেটসগুলো ছিল। ওই থ্রেটসগুলো কিসের উপরে থ্রেটস ছিল? এই থ্রেটস নিয়ে আপনাকে পয়েন্ট আকারে পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 বা আরও অনেক বেশি বলে যাচ্ছে এখান থেকে। আর আপনাকে দেখেন এখানে বলে দিচ্ছে কি বিগেস্ট থ্রেটস প্লুরাল ভাবে। তার মানে আপনাকে নিচে অনেকগুলো থ্রেটসের কথা উল্লেখ করে, যেটা আপনাকে অটোমেটিকলি টপিকের মধ্যে বলেই দিছে। আচ্ছা, এখন থ্রেটসগুলো কি কি, যেটা আপনাকে এখানে 1 নম্বরে পয়েন্টে বলতেছে প্লাস্টিকের থ্রেট। ওকে, তাহলে আমরা এটাকে কিওয়ার্ডস নিতে পারি। আর প্লাস্টিক বলার পরে আপনাকে দেখেন একটা ব্র্যাকেটের মধ্যে কিছু কথাবার্তা বলছে। এখন আসলে ব্র্যাকেটের মানে কি? ব্র্যাকেটের মানে হচ্ছে আপনার ব্র্যাকেটের আগে যে কথাবার্তাগুলো বলছে ব্র্যাকেটের মধ্যে ওই রকম স্পেসিফিক কোনো কথাবার্তাগুলোকে বলে যেতে পারে। এখানে বলছে যে বিগেস্ট থ্রেটসগুলো হইতে পারে পয়েন্ট নাম্বার 1 প্লাস্টিকের থ্রেট হইতে পারে। আর ব্র্যাকেট দিয়ে বলতেছে নট মেটাল অর উড। তার মানে মেটাল অথবা উডের কোনো থ্রেট না, থ্রেট হচ্ছে কিসের? প্লাস্টিকের থ্রেট। ঠিক আছে? এরপরে আসেন কোয়েশ্চন নাম্বার 34, আমাদের মেইন কোয়েশ্চনে। এখানে আমাকে বলতেছে যে বিটস অফ ডেব্রিস। ওকে, তাহলে ডেব্রি বলতে আমরা কি বুঝি? ধ্বংসাবশেষ। আর বিটস বলতে কি বুঝেন? খাতার মধ্যে লিখে রাখেন টান দিয়ে, হ্যাঁ, ফাঁকা জায়গায় গিয়ে লিখে রাখেন। বিটস মানে হচ্ছে যেটা আমরা বাংলায় বলে থাকি হচ্ছে টুকরা। টুকরা বা আমরা বলি না পিস, ওই পিসকেই বিটস বলে। তাহলে কি বলছে? বিটস অফ ডেব্রি, তার মানে ধ্বংসাবশেষের টুকরা দ্যাট ওয়ার ড্যাশ, যেগুলা কীরকম ছিল। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার আইএলসের রিডিং অথবা লিসনিংয়ের বেলায়, হ্যাঁ, যদি কখনো গ্যাপের আগে লেখা থাকে দ্যাট অথবা উইচ, ওকে, তাহলে আপনি খেয়াল রাখবেন এই দ্যাট অথবা উইচের মানেটা কি। দ্যাট অথবা উইচের মানে হচ্ছে দ্যাট অথবা উইচ যেইখানে আছে ওর আগে যে কথাবার্তাগুলা বলা আছে দ্যাট অথবা উইচের পরে আপনার ওই কথাবার্তাগুলা সম্পর্কে আপনাকে আলাদা রেফারেন্স অথবা আপনাকে এগুলা সম্পর্কে কি করে তারা ডিটেলসে এক্সপ্লেইন করে বলে যায়। ওকে, তাহলে কি বলছে? বিটস অফ ডেব্রি দ্যাট ওয়ার ড্যাশ, ওয়ার মানে কি? ছিল অথবা ছিল, তার মানে
ওই ধ্বংসাবশেষের টুকরাগুলা ছিল। তাহলে কীরকম ছিল এগুলা? এটা কি সুন্দর ছিল নাকি কালো ছিল নাকি বড় ছিল নাকি ছোট ছিল? এই সম্পর্কে আপনাকে এখানের মধ্যে কথাবার্তাগুলো বলে যেতে পারে। এরপরে দিছে আপনাকে আবার ব্র্যাকেটে বলতেছে যে যেগুলো অ্যান্সার হবে ওর সম্পর্কে কথাবার্তা বলে দিয়েছে, যেগুলো হচ্ছে হার্মফুল টু অ্যানিমালস, যেগুলো হচ্ছে প্রাণীদের জন্য এগুলো হার্মফুল হইতে পারে। ওকে, এখন আমি আপনাকে ভালো করে শেখানোর জন্য এই দ্যাট যুক্ত সেন্টেন্সটাকে শিখিয়ে দেই। অলরাইট, সো এটা হচ্ছে এখানের মধ্যে বেসিকলি আপনার কমপ্লেক্সের নাউন ফ্রেজ। অলরাইট, তো প্যাসেজে গেলে সে আপনাকে কমপ্লেক্স থাকলে কমপ্লেক্স বলবে না। প্যাসেজে গেলে সে আপনাকে কমপ্লেক্স থাকলে কমপ্লেক্সের জায়গায় আপনাকে এটাকে সিম্পল অথবা কম্পাউন্ডে বলে যেতে পারে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিয়েছি যে প্যারাফ্রেজিং এর সিস্টেমে বলা আইএলস এর রিডিং এর মধ্যে যে কোয়েশ্চেন অ্যাক্টিভে থাকলে প্যাসেজে গেলে আপনাকে প্যাসিভে বলে ফেলে। ওকে, কোয়েশ্চেন সিম্পলে থাকলে প্যাসেজে গেলে আপনাকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে বলে ফেলে। রাইট, খেয়াল করে দেখেন সিস্টেমটা হচ্ছে এমন, লাইক কোয়েশ্চনে লিখে আছে এইভাবে, কি লিখে আছে যে লাইক সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্সটা এমন যে হি হ্যাজ এ ট্রিমেন্ডাস প্রাইভেট কার, তার একটা অনেক সৌন্দর্যমণ্ডিত প্রাইভেট কার আছে। এখানে দেখেন এটা হচ্ছে আপনার সাবজেক্ট হি, রাইট, এটা হচ্ছে হি হ্যাজ অক্সিলারি ভার্ব, আর প্রাইভেট কার হচ্ছে অবজেক্ট। এখন সে কি করতেছে, এইখানে দিছে একটা অ্যাডজেক্টিভ যে ট্রিমেন্ডাস। ওকে, এখন প্যাসেজে গেলে বা মনে করে লিসনিংয়ে গেলে সে আপনাকে ওই ট্রিমেন্ডাসটাকে আলাদা করে বলে ফেলতে পারে। লাইক আপনাকে বলে ফেলতে পারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যে হি হ্যাজ এ প্রাইভেট কার, আর এই অ্যাডজেক্টিভটাকে সে আলাদা করে বলতে পারে উইচ ইজ ট্রিমেন্ডাস। তাহলে ট্রিমেন্ডাসটা আসলে কে, উইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই যে উইচের আগে লেখা আছে প্রাইভেট কার, তার মানে ওই প্রাইভেট কারটাই হয় ট্রিমেন্ডাস। ঠিক আছে, এখন আপনি মনে করেন পরীক্ষায় গেলেন, পরীক্ষায় যাওয়ার পরে লিসনিংয়ের মধ্যে বসে আছেন, এরকম একটা গ্যাপ দিয়ে দিছে, বলছে হি হ্যাজ এ প্রাইভেট কার উইচ ইজ ড্যাশ। আপনি মনে মনে ভাবছেন যে আপনাকে অডিওর মধ্যে উইচ ইজ বলে অ্যান্সার দিবে, কিন্তু আপনাকে উইচ ইজ বলে অ্যান্সার দেয় নাই। তখন আপনি কি বলতেছেন যে ভাই ক্যামব্রিজটাকে ফলো করতেছে না, তাই না? আসলে বিষয়টা এমন না। তো এখানে কি বললো আপনাকে যে হি হ্যাজ এ প্রাইভেট কার, প্যাসেজে গেলে আপনাকে এই রকমের কমপ্লেক্স ফ্রেজটাকে অডিওর মধ্যে গেলে প্যাসেজের মধ্যে গেলে সে আপনাকে সিম্পলে বলে দিবে যে হি হ্যাজ এ ট্রিমেন্ডাস প্রাইভেট কার। মানে আপনার কি করবে, ওই উইচের আগে যেই নাউন থাকে ওই নাউনের আগেই আপনাকে অ্যান্সারটাকে বলে দিয়েছে। এটা খেয়াল রাখবেন যে আইএলসের রিডিং অথবা রিডিংয়ে উইচ দ্বারা দ্যাট দ্বারা কোনো ধরনের মনে করো সেন্টেন্স থাকলে আপনাকে অডিওর মধ্যে গেলে উইচ অথবা দ্যাটের আগে যে সকল নাউন থাকে নাউনের আগে আপনাকে ওই অ্যান্সারটাকে তারা বলে দিয়ে যায়। এটাকে আমি আবার আমার লিসনিংয়ের সেকশন 4 ক্লাসের মধ্যে শিখিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা ওই ভিডিওর মধ্যে গেলে দেখতে পারবেন। সেম জিনিস আর একটা খেয়াল করে দেখেন, আমি বললাম যে সিম্পল সেন্টেন্সের মধ্যে যে আই হ্যাভ এ বিউটিফুল কার, আমার একটা কি আছে সুন্দর কার আছে। তাহলে এটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, কার হচ্ছে অবজেক্ট, বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্ট। এখন খেয়াল করে দেখেন আমি এটাকে ঘুরায় বলতে পারি যে আই হ্যাভ এ কার, ওই যে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব এবং অবজেক্টকে একসঙ্গে করে আই হ্যাভ এ কার। আর এই অ্যাডজেক্টিভটাকে আমি যদি বলি দ্যাট দিয়ে আলাদা করে ফ্রেজ করে প্যারাফ্রেজ করে যে আই হ্যাভ এ কার দ্যাট ইজ বিউটিফুল। এখন আপনাকে মনে করে প্যাসেজের মধ্যে এইভাবে দেওয়া আছে যে আই হ্যাভ এ কার দ্যাট ইজ ড্যাশ, তার মানে দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে, দ্যাটের আগে যে আছে তাকে আবার রেফারেন্সে তাকে এক্সপ্লেন করে বোঝাচ্ছে দ্যাট যে ওই কারটা আসলে কীরকম কার। তাহলে আপনাকে অডিওর মধ্যে কী করতে পারে, দ্যাট অথবা উইচের আগে যেই নাউনটা আছে নাউনের আগে আপনাকে বলে দিতে পারে অ্যান্সারটা যে আই হ্যাভ এ বিউটিফুল, তার উত্তরটা হচ্ছে কি বিউটিফুল, তাই না? তো এই সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনার এই কোয়েশ্চনের বেলায় যে আপনাকে বলে দিচ্ছে বিটস অফ ডেব্রি মানে ধ্বংসাবশেষের টুকরাগুলা, যেইগুলা কীরকম টুকরা, তার মানে আপনাকে অ্যান্সারে গেলে ওই ডেব্রির আগে বা বিটস অফের আগে উত্তরটা বলে দিতে পারে কীরকম বিটস এগুলা। ঠিক আছে, আচ্ছা, শুধু এমন না, আপনার আমি যদি আপনাকে লিসনিং থেকে দেখাই সেম সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন এখানের মধ্যে কি বলতেছে, অন দ্য ইয়থ কাউন্সিল ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইয়াং পিপুল হু আর ড্যাশ। পাইছেন এক্স্যাক্টলি সিমিলার সেন্টেন্স স্ট্রাকচার। এখানে বলছে আপনাকে হু দিয়ে যে ইয়থ কাউন্সিলে কাজ করতে চায় ইয়াং পিপুলদের সাথে হু আর ড্যাশ, তার মানে এখানে হু দ্বারা কাকে বোঝাচ্ছে, এই যে হু এর আগে আপনাকে বলে দিচ্ছে এখানের মধ্যে ইয়াং পিপুল, তার মানে সে আপনাকে ইয়াং পিপুলকে রেফার করতেছে। তার মানে সে কাজ করতে চায় ইয়াং পিপুলদের সাথে। ওই ইয়াং পিপুলটা কীরকম ইয়াং পিপুল, মনে করি ইয়াং পিপুলটা হচ্ছে আপনার লাইক স্মার্ট ইয়াং পিপুল না,
এখন ওটির মধ্যে সে আপনাকে এইভাবে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইয়াং পিপল হু আর স্মার্ট এরকম না বলে সে আপনাকে বলে দিতে পারে একসাথেই যে হু এর আগে যেটা আছে মানে নাউনের আগেই সে আপনাকে বলে দিতে পারে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ স্মার্ট ইয়াং পিপল। আর আপনি মনে মনে বসে আছেন যে ইয়াং পিপল হু আর ড্যাশ বলে উত্তরটা দিয়ে, কিন্তু আসলে সে আপনাকে আপনাকে না দিয়ে আপনাকে জাস্ট নাউনের আগেই বলে দিতে পারে অ্যান্সারটা। তার মানে দেখেন আপনি এখানে একটা গ্রামার শিখলেন, এই গ্রামারটা বেসিক্যালি আপনার মনে করেন লিসনিং রিডিংয়ে যে কোনো জায়গা থেকে আসে আজকের পর থেকে ধরনের আপনি সেন্টেন্স দেখার পরেই অটোমেটিকলি আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দিবে যে তুমি তো এরকম একটা নিয়ম জানো, এরকম আপনাকে উত্তরটা বলে দিতে পারে। তো আমাদের কাজটা হচ্ছে আমরা স্পেসিফিকভাবে শর্টকাট না শিখে সেন্টেন্সগুলোকে শিখেন, কারণ এখানে আইএলসের ক্যাম্ব্রিজের মধ্যে আহামরি কোনো সেন্টেন্স দেওয়া নাই। সেন্টেন্স শিখলে এগুলো আপনি আলটিমেটলি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের যেগুলো আইএলসের বেসিকলি আপনার বই রয়েছে যেগুলো হচ্ছে ক্যামব্রিজ বুক নাম্বার 9 থেকে 19 পর্যন্ত, এগুলা থেকে কোনোদিন হুবহু কমন আসবে না, কিন্তু এগুলো থেকে আপনি এভাবে যেগুলো সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন এগুলা পরীক্ষায় যাওয়ার পরে আপনার 100% কমন আসবে। এই বিষয়টা মাথার মধ্যে আপনারা ডেফিনেটলি রাখবেন। তাহলে আমরা চলে যাই প্যাসেজে গিয়ে আমরা প্রথমত কি করি, আমাদের কিওয়ার্ডসটা খুঁজে বের করি যে প্লাস্টিক কই লেখা আছে, আর আমাদের 34 উত্তরটা আমরা কি খুঁজে বের করতে পারি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের এইখানে আগে দিছে আপনার ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন, তার মানে এই ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো বেসিক্যালি যেখানে শেষ হবে তারপর থেকে আমরা কি করব, এই উত্তরগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি পরীক্ষায় গিয়ে যদি ট্রু ফলসগুলো আগে সলভ করে ফেলি সেক্ষেত্রে আমাদের তো কোনো কষ্ট হবে না, আমরা সহজেই পরের কোয়েশ্চেনগুলো খুঁজে বের করতে পারবো। যদি আপনি এমন কাজ করেন যে আপনি আগে গিয়ে সহজ উত্তরগুলোকে খুঁজে বার করার চেষ্টা করেন, আপনি কি করতে হবে, এইখান থেকে 2-3টা কোয়েশ্চেন থেকে কিছু স্পেসিফিক আপনি আমার মতো করে কিওয়ার্ডস নিয়ে নেবেন। ওকে, যেগুলাকে আপনি প্যাসেজে গিয়ে দ্রুত খোঁজার ট্রাই করবেন, যেগুলা বেসিকলি কোন জায়গার মধ্যে আছে। তাহলে এটা কিওয়ার্ডস নিয়ে দিলাম, মনে করো রকম্যান অ্যান্ড হার কলিগস বা মার্শালস, না আবার এখানে দিয়ে দিলাম মার্শালস। তো আমরা এগুলোকে প্যাসেজে গিয়ে খুঁজি আপনার মোটামুটি মাঝামাঝি দিকে যে মার্শালস অথবা রকম্যান এবং তার কলিগ সম্পর্কে বেসিকলি কথাবার্তা কোন জায়গায় দেওয়া আছে। আসেন আমরা একটু প্রথম থেকে দ্রুত খুঁজি মার্শালস কথাটা কোন জায়গায় দেওয়া আছে। আসেন মার্শালস, যেহেতু এটা অনেকগুলো লাস্টের দিকে করে আমরা একটু মাঝামাঝি খুঁজলে উত্তরটাকে পেয়ে যেতে পারি। মার্শালস, ওকে, আমরা দ্রুত খুঁজি মার্শালস কই লিখে আছে, মাসলস, মাসলস। ওকে, একটু স্পিডে খুঁজবো, শুধু যদি আমরা মাসলসকে খুঁজি অথবা আমরা রকম্যান হ্যার কলিগস এই কথাগুলোকে খুঁজি তাহলে উত্তরটাকে হয়তো আমরা পেয়ে যেতে পারি। এখানে বলছে দেখেন এই যে মাসলস বলছে আপনাকে, নিলাম কিওয়ার্ডস, আর এই যে রকম্যানের কথাবার্তা বলে দিচ্ছে। ওকে, আবার এই যে এখানে আবার বলতেছে আপনাকে মাসলস। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমরা খুঁজি যে এখানে আপনাকে বলা যাচ্ছে মাছ, তো আমরা কি করি, এগুলার পর থেকে খুঁজি আমাদের পরবর্তী যেটা কোয়েশ্চন, আমরা খুঁজি প্লাস্টিক কই লেখা আছে বা বিগেস্ট থ্রেটস, অথবা প্লাস্টিক অথবা মেটাল অথবা উড, এই কথাগুলো কোন জায়গার মধ্যে বেসিকলি দেওয়া আছে। ঠিক আছে, খুঁজি খুঁজি খুঁজি, এই যে দেখেন প্লাস্টিক ডেবরি পেয়ে গেলাম। এখন আমরা খুঁজি হচ্ছে এই যে মেটাল অথবা উডের কথাবার্তা আপনার বেসিকলি কোন জায়গার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, যে দেখেন আপনাকে বলে দিছে লাইক মেটাল আর উড পেয়ে গেলাম। এখন আমরা মিলাই আসেন, এখানে বলছে থ্রেডস গুলো হচ্ছে প্লাস্টিকে, আমরা পাইছি যে এখানে বলছে আপনাকে উইদিন দা স্টাডিজ দে লুক ডেট, তারা দেখতে পাইছে কি দেখছে যে মোস্ট অফ দা প্রুভেন থ্রেডস, থ্রেডস গুলো আসে প্লাস্টিক থেকে, যে প্লাস্টিক পেয়ে গেলাম। এরপরে বলছে আপনাকে রাদার দেন, রাদার দেন মানে কি, ওই যেখানে বলে দিয়েছে আপনাকে নট পাইছেন, বলে না, তাহলে রাদার দেন কোনগুলা, আদার মেটেরিয়ালস লাইক মেটাল আর উড, যে পেয়ে গেলাম মেটাল আর উড। ঠিক আছে, তাহলে আমরা একটাকে মিলাইতে পারলাম। 34-এ আসেন, দেখি আপনারা এখন মিলিয়ে দিতে পারেন, এখানে কি বলছে বিটস অফ ডেভরি, তাই না, তাহলে ধ্বংসাবশেষ টুকরাগুলা এগুলা কি রকম টুকরা, যেগুলা হচ্ছে অ্যানিমেলস এর জন্য হার্মফুল। তাহলে আমরা একটু দেখি আসেন। ওকে, আমরা এখন খুঁজি কি আপনার বিটস অফ ডেভরি, এর পরে দেখি। সো এই যে এখানে বলে দিছি আপনাকে পিস অফ ডেভরি, তো পিস মানে আমি বলছিলাম না আপনাদেরকে একটু আগে, বিটস বলতে টুকরা, টুকরা মানে পিস। তাহলে কি বলছে এখানের মধ্যে যে মোস্ট অফ দ্য ডেঞ্জার্স, বেশিরভাগ ডেঞ্জার্স গুলা, বেশিরভাগ থ্রেটস গুলা, থ্রেটস কে বলতেছে এখানে আবার সিনোনিম ব্যবহার করে ডেঞ্জার, তাহলে বেশিরভাগ ডেঞ্জার গুলো অলসো ইনভলভ যুক্ত রয়েছে লার্জ পিস অফ ডেব্রিস। ওকে, হাইফেন দিয়ে বলতেছে অ্যানিমেলস গেটিং
ইনট্যাঙ্গলড ইন ট্র্যাশ, যেগুলোর মধ্যে কি হয়, প্রাণীরা আপনার জড়িত হয়ে যায় ওই ধরনের ট্র্যাশের সঙ্গে, ওই ধরনের আপনার ট্র্যাশের সঙ্গে তারা ইনট্যাঙ্গলড হয়ে যায় বা যুক্ত হয়ে যায় বা জড়িত হয়ে যায় প্রাণীরা। ফর এক্সাম্পল আপনাকে উদাহরণ দিচ্ছে এখান থেকে যে or eating it or severely injuring them, অথবা তারা নিজেদেরকে কি করতে পারে, নিজেদেরকে ইনজার করে ফেলে। মানে এই যে আপনাকে বলছে তারা জড়িত হয়ে যায় ট্র্যাশের সঙ্গে, তারা ইনজার্ড হয়ে যায়, এগুলো কি, এগুলো হচ্ছে হার্মফুল। কিসের হার্মফুল? যে প্রাণীরা হার্মফুলের মধ্যে পড়ে, ইনজার্ড হয়, ইনট্যাঙ্গলড হয়ে যায়, তাই না? এখন আপনারা আমাকে বলেন, যে এখন আপনারা যে কেউ বলতে পারেন উত্তরটা কী হইতে পারে। ডেব্রিজগুলো কী ধরনের ডেব্রিজ? তাহলে কী বলতেছে, এই যে ইনভলভ লার্জ পিস অফ ডেব্রিজ, পাইছেন? তাহলে আপনাকে মেইন নাউনের আগে স্পেসিফিকলি বলে দিচ্ছে উত্তরটা কি, লার্জ পিস অফটা, তার মানে পিস অফ ডেব্রি দ্যাট ওয়ার লার্জ, যেগুলো কী ছিল, বড় রকমের ছিল। উত্তরটা হচ্ছে আমাদের এখানে কি, লার্জ। আমরা এখানে লিখে দেবো লার্জ, লিখে দিলে উত্তরটা কমপ্লিট। ঠিক আছে, এই যে সিস্টেমটা আছে, এটা লিসনিং অথবা রিডিংয়ে যে কোনো জায়গায় পাইলে আপনি সহজেই এখান থেকে উত্তরগুলোকে ম্যাচ করতে পারবেন ইনশাল্লাহ। অলরাইট, আসেন পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 35। এখানে কি বলতেছে আপনাকে, যে দেয়ার ওয়াজ লিটল রিসার্চ। এখানে কি করা হচ্ছে, কম আকারে রিসার্চ করা হচ্ছে, লিটল রিসার্চ করা হচ্ছে, ইনটু ড্যাশ, কিসের মধ্যে, ইজি বলতেছে। ইজি মানে কি, খেয়াল রাখবেন, লিখে রাখেন। ইজি মানে হচ্ছে এক্সাম্পল, ইজি মানে হচ্ছে এক্সাম্পল। এখানে ইজি লিখা আছে, পেছাতে গেলে বলতে পারে আপনাকে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এজ, লাইক, এগুলো বলতে পারে। তাহলে কি বলতেছে, যেটা অ্যান্সার হবে, ওর কথা বলতেছে, উদাহরণস্বরূপ এটা হইতে পারে ফ্রম সিনথেটিক ফাইবার রিলেটেড কোনো কথাবার্তাগুলো আপনাকে এখান থেকে স্পেসিফিক বলে যেতে পারে। ওকে, তাহলে এখানে কি, এবার আগে প্রিপজিশনে দেওয়া আছে, তো বলতেছে যে কম আকার রিসার্চ করা হয় কিসের মধ্যে বা কিসের উপর রিসার্চ করা হয়, সিনথেটিক ফাইবার সম্পর্কে। তাহলে চলে যাই প্যাসেজে গিয়ে আমরা খুঁজি লিটল রিসার্চ কোন জায়গায় লেখা আছে, আর খুঁজি সিনথেটিক ফাইবার কই লেখা আছে। আসেন আমরা লাইন বাই লাইন খুঁজি। এই যেখানে লেখা আছে সিনথেটিক ক্লোদিং, আচ্ছা এটাকে কিওয়ার্ডস রাখতে পারি। এখন আমরা খুঁজি যে লিটল রিসার্চ কই লেখা আছে, লিটল রিসার্চ, এই যে লেখা আছে দেখেন লিটল রিসার্চ, তাহলে পেয়ে গেলাম। তাহলে আমরা লিটল রিসার্চ এখানে পাইছি। এই সেন্টেন্সটা পড়ে দেখি লিটল রিসার্চ করা হয় বেসিকলি কিসের উপরে না। আসেন এখানে বলতেছে যে রকম্যান্সের গ্রুপ ফাউন্ড পাইছে, লিটল রিসার্চ করছে, আচ্ছা গবেষণা করছে, লিটল রিসার্চ করছে অন দ্য ইফেক্টস অফ, এই যে প্রিপজিশন অন দ্য মানে কি, যেখানে আপনাকে কোয়েশ্চনে বলে দিচ্ছে ইনটু, তাহলে আমরা দেখি লিটল রিসার্চ করা হয়েছে কিসের মধ্যে, অন দ্য ইফেক্টস অফ দিস টাইনি বিটস, ওই ধরনের কি করছে, এই যে বলছে রিসার্চ করা হয়েছে অন দ্য ইফেক্টস অফ দিস টাইনি বিটস, ওই ধরনের ছোটো ছোটো টুকরার উপরে কি করছে তারা আপনার রিসার্চ করছে, তাই না? তো আপনারা একটু কি বলছিলেন যে অনের পরে উত্তর না, প্রিপজিশনের পরে উত্তর কি বলছিলেন, ইফেক্টস কি অ্যান্সার না? কি বলতেছে, তারা কম আকার রিসার্চ করে কিসের উপরে, ইফেক্টস অফ দিস টাইনি বিটস, ওই ধরনের ছোটো ছোটো টুকরার উপরে তারা কি করে থাকে আপনার রিসার্চ করে থাকে। তার মানে এখানে কি দিস অ্যান্সার? নো, এই দিস বলতে আপনাকে ডেফিনেটলি উপরের কোনো একটা কথাকে, উপরের কোনো একটা নাউনকে আপনাকে প্রিভিয়াস রেফারেন্সকে ইন্ডিকেট করতেছে যে ওই ধরনের টুকরাগুলোকেই রিসার্চ করা হয়েছে, ওই ধরনের টাইনি বিটসগুলোকে রিসার্চ করা। আমরা খুঁজতে হবে এই টাইনি বিটস কোন টাইনি বিটস বা কিসের টাইনি বিটস। আমরা কোন জায়গায় খুঁজবো, আমরা যেই সেন্টেন্সটাকে পড়েছি ওর আগের সেন্টেন্সে গিয়ে দেখবো সাধারণত ওই টুকরাগুলা বা বিটসগুলা বা পিসগুলা কিসের বিটস বা কিসের টুকরা। ওকে, তাহলে আমার সেন্টেন্সটা শুরু হয়েছিল ওই জায়গা থেকে, তাহলে আমরা কী করি তার উপরের সেন্টেন্সে দেখি বেসিকটা কিসের টুকরা না। আচ্ছা এখানে কি বলা আছে যে বাট এ লট অফ অশেইন ডেব্রি, তাহলে বলতেছে আপনাকে বেশিরভাগ সামুদ্রিক যে ধ্বংসাবশেষগুলো আছে এগুলা ইজ মানে কি, ওই যে এখানে শিখিয়ে দিয়ে আসছিলাম হয় অথবা হই, তাহলে আপনাকে বলতেছে যে বেশিরভাগ অশেইনের বা সামুদ্রিক ডেব্রিগুলো হয় মাইক্রোপ্লাস্টিক, যেগুলো হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের হয়ে থাকে। অলরাইট, মাইক্রোপ্লাস্টিক আপনি কীভাবে বলছে, দুইটা ইনভার্টেড কমার ভিতরে, পরে বলছে অর পিসেস অথবা টুকরাগুলো হয়ে থাকে স্মলার দেন 5 সেন্টিমিটার, অথবা আপনার টুকরাগুলো হয়ে থাকে প্রায় 5 সেন্টিমিটারের কম। 5 সেন্টিমিটারের কম মানে এগুলো হচ্ছে ছোটো ছোটো টুকরা, মানে এগুলো হচ্ছে কীরকম টুকরা, এগুলো হচ্ছে আপনার ওই যে এখানে বলছে টাইনি বিটস, এখানে বলছে পিসেস, পিস মানে টুকরা না, বিটস মানে টুকরা না, তাহলে যেগুলো প্রায় 5 সেন্টিমিটারের চেয়েও কম ছোটো এই ধরনের টুকরাগুলো। এই যে কিসের টুকরা, ওই যে
এই ডেব্রিগুলো হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, তার মানে মাইক্রোপ্লাস্টিকের টুকরা। দিস বলতে কি, ওই যে আপনার মাইক্রোপ্লাস্টিক, তাহলে মাইক্রোপ্লাস্টিক মেবি এগুলা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে, এগুলা ইউজ করা হয় কসমেটিক্সে যেগুলা, ওগুলাই হয়তো সাগরে গিয়ে আপনার মাইক্রোপ্লাস্টিক ইয়েগুলা, অথবা আপনার টয়েলট্রিসের বা ফাইবারের, তাই না, সিনথেটিক ক্লোদিংয়ের, ওগুলার টুকরাগুলো কি হয়ে থাকে বেসিকলি মাইক্রোপ্লাস্টিক আকারে সামুদ্রিক ডেব্রি হয়ে যায় পরবর্তীতে। দ্য ওয়াশ অ্যান্ড ইরোডেড দ্য রিমাইন্ডার্স অফ দ্য লার্জ ডেব্রিস কম্পেয়ার্ড ফর দ্য নাম্বার অফ স্টাডি ইনভেস্টিং লার্জ স্কেল ডেব্রি। রকমেন্স গ্রুপ ফাউন্ড লিটল রিসার্চ অন দ্য ইফেক্টস অফ দিস টাইনি বিটস। তাহলে আপনারা এখন বলেন এই টাইনি বিটস বলতে কিসের টাইনি বিটস? এই যে আপনাকে বলে ছোটো ছোটো টুকরা, কিসের টুকরা? আগে বলে দিল না আপনাকে, অসেন ডেব্রি, তার মানে এগুলো হচ্ছে, এই টুকরাগুলো হচ্ছে, এই পিসগুলো হচ্ছে দিস বিটস বলতে বোঝাচ্ছে কাকে? যে মাইক্রোপ্লাস্টিকের বিটসগুলোকে, মাইক্রোপ্লাস্টিকের টুকরাগুলোকে বোঝাচ্ছে। তখন আমরা কী করব, জাস্ট এই মাইক্রোপ্লাস্টিককে লিখে দিব এসে আমাদের এইখানের মধ্যে অ্যান্সার। বুঝছেন? না বুঝতে পারলে একটু ভিডিওটাকে একটু পিছনের দিকে নেন, নিয়ে আবার একটু দেখেন মাইক্রোপ্লাস্টিক কেমন অ্যান্সার হইলো। এখানে বলছে আপনার, তারা রিসার্চ করছে অন কিসের উপরে? এই ধরনের ছোটো ছোটো টুকরার উপরে রিসার্চ করে। ছোটো ছোটো টুকরা কিলা, কিসের টুকরা? যে দিস টাইনি বিটস না, তাহলে এই দিস বলতে কাকে রেফারেন্স করতেছে? আপনাকে মাইক্রোপ্লাস্টিকে রেফার। তার উত্তরটা হচ্ছে এখানের মধ্যে মাইক্রোপ্লাস্টিক। ঠিক আছে? তাই এখন এখানে কাজ কি শর্টকাটে কাজ হয়েছে? নো, শর্টকাটগুলো হচ্ছে শুধুমাত্র আপনার ব্রেন ওয়াশ করা। আর শর্টকাট হইলে আপনি পরীক্ষায় গেলে লাগলে বাড়ি বাউন্ডারি, আর না লাগলে নানার বাড়ি। ঠিক আছে? তো নানার বাড়ি না গিয়ে আপনি ভালো করে শিখেন আসলে কেমনে আপনি এগুলো সমাধান করবেন। হয়তো আপনি মানে বাসার মধ্যে ভালো করে সলভ করতে বা শর্টকাট ফলো করার মাধ্যমে, কিন্তু পরীক্ষায় গেলে শর্টকাটগুলো জীবনে কাজে আসবে না। এই জন্য কাজটা হচ্ছে আপনি অথেন্টিকভাবে শিখে যাওয়া। ঠিক আছে? আসেন পরবর্তী কোয়েশ্চনে। এখানে আপনাকে টপিকের নাম বলতেছে যে ড্রব্যাক। ড্রব্যাক বলতে আমরা কি বুঝি? ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কী বলতেছে? ড্রব্যাক অফ দ্য স্টাডিজ এক্সামাইন। তাহলে আপনাকে ওই গবেষণাগুলোর নেগেটিভ দিকগুলো নিয়ে তারা কথাবার্তা বলে যাবে। কোয়েশ্চেন নাম্বার 36। তো আমাকে এখানে বলতেছে দেখেন যে মোস্ট অফ দ্যাম ফোকাসড অন, তারা বেশিরভাগ ক্ষেত্রে কী করে? ফোকাস করে থাকে, মনোযোগ দিয়ে থাকে। অন মানে উপরে, কিসের উপরে দেয়? ইন্ডিভিজুয়ালস অ্যানিম্যাল। তার মানে তারা স্পেসিফিক কোনো প্রাণীদের উপরে মনোযোগ দিয়ে থাকে। ওকে, ফোকাস করে থাকে, কনসেন্ট্রেশন করে থাকে। কমা দিয়ে বলতেছে নট এন্টায়ার। নট এন্টায়ার, এন্টায়ার মানে সর্বাগ্রে বা সবগুলা। ঠিক আছে? এখানে মনে করেন বলা আছে আপনাকে এন্টায়ার, প্যাসেজে গেলে বলতে পারে আপনাকে অল, প্যাসেজে গেলে বলতে পারে আপনাকে মনে করো হোল, প্যাসেজে গেলে বলতে পারে আপনাকে মনে করেন আপনাকে বলতে পারে এভরি। তাহলে এখানে তারা স্পেসিফিক প্রাণীদের উপরে ফোকাস করবে, কিন্তু সবগুলা কিসের উপরে করবে না। এইটা বসবে আমাদের এখানের মধ্যে অ্যান্সার। তাহলে যাই পেয়েছে আগে যেখানে উত্তর করছি, তারপরে দেখি যে ইন্ডিভিজুয়াল অ্যানিমেলস কই লেখা আছে, এই কিওয়ার্ডসটা কোন জায়গায় আছে? ইন্ডিভিজুয়ালস অ্যানিমেলস এখানের মধ্যে নাই না। আসেন নিচের দিকে দেখি ইন্ডিভিজুয়ালস অ্যানিমেল কই লেখা আছে। ইন্ডিভিজুয়ালস অ্যানিমেলস, এই যে দেখেন এখানে বলা আছে অ্যান ইন্ডিভিজুয়াল অ্যানিমেলস। পেয়ে গেছি না? তাহলে আমরা আমাদের কিওয়ার্ডসটা যেখানে পাইছি ওই সেন্টেন্সটাকে আমরা প্রথম থেকে পড়ে আসতে হবে। কি বলতেছে? ম্যানি স্টাডিজ হ্যাভ লুকড অ্যাট। ওকে, কি বলতেছে? ম্যানি স্টাডি, এখানে কি বলতেছে? মোস্ট অফ দ্যাম। এখানে বলছে ফোকাসড অন, তাই বলতেছে লুকড অ্যাট। দেখা এক কথায় ইন্ডিভিজুয়াল অ্যানিমেলসের উপরে করছে, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যানিমেলসের উপরে করছে। সর্বাগ্রে কিসের উপরে করে নাই? বলতেছে অর দ্যাট অ্যানিমেলস টিস্যুয়ার সেলসের পরে বলতেছে আপনাকে রাদার দেন। রাদার দেন মানে কি? একটু আগে শিখে আসছে না আমরা, নটকে বোঝায়। রাদার দেন কিসের উপরে? নট এন্টায়ার ড্যাশ রাদার দেন হোল পপুলেশনস। তাহলে আমরা কোনটাকে দিব অ্যান্সার বলেন? আমরা কি হোলকে দিব অ্যান্সার নাকি পপুলেশনসকে দিব অ্যান্সার? কোনটা অ্যান্সার বলেন? এখানে হোল কি হবে? হোল হবে না। হোল মানে কি? ওই যে এন্টায়ার, সবগুলা, অল, হোল, এভরি। তার মানে উত্তরটা হচ্ছে পপুলেশন। তার মানে এখানে লিখে দিই পপুলেশনস, লিখে দিলে উত্তরটা খাতাম। ঠিক আছে? তার মানে হচ্ছে তারা স্পেসিফিক প্রাণীদের উপরে মনোযোগ দিবে, কিন্তু সবগুলার পপুলেশনের উপরে তারা কনসেন্ট্রেশন দিবে না। ওকে, 37-এ আসেন। কী বলতেছে আপনাকে 37-এ? যে দি ড্যাশ অফ প্লাস্টিক ইউজড ইন দ্য ল্যাব। তাহলে কোনো এক ধরনের প্লাস্টিকগুলোকে তারা কি করে, যেগুলোকে তারা ল্যাবে ব্যবহার করে, এগুলা ডিড নট অলওয়েজ রিফ্লেক্ট দোজ ইন দ্য অশেন। মানে এগুলো সাধারণত সিমিলার না অশেনের মধ্যে যেগুলো আছে, অলরাইট, এরকম রিফ্লেক্ট করে না। তার মানে
ল্যাবের মধ্যে কীরকম প্লাস্টিকগুলো ব্যবহার করা হয় যেগুলো ধরনের রিফ্লেক্ট করে না অশাইনের মাইক্রোপ্লাস্টিকের বা প্লাস্টিকের সাথে। চলে যে প্যাসেজে গিয়ে দেখি ল্যাব কোন জায়গায় বলা আছে। আসলে এই যে এখানে ল্যাব পাশাপাশি বলে দিয়েছে আপনাকে ল্যাব। তো আমরা একটু খেয়াল করি এখানে মিলে কিনা। কি বলতেছে, অ্যান্ড ইন দ্য ল্যাব সায়েন্টিস্ট অফেন ইউজ, সায়েন্টিস্টরা মাঝে মাঝে ব্যবহার করে, কি ব্যবহার করে, হাইয়ার কনসেন্ট্রেশন অফ প্লাস্টিক। সায়েন্টিস্টরা হাইয়ার কনসেন্ট্রেশনের প্লাস্টিক ব্যবহার করে। দেন দ্বারা আপনার কী করতেছে, আপনাকে তুলনা করতেছে। এখানে যে বলছে আপনাকে যে প্লাস্টিক যেগুলো আপনার ল্যাবে ব্যবহার করা হয় এগুলা ডিড নট অলওয়েজ রিফ্লেক্ট করে না অশাইনের সাথে। তার মানে আপনাকে যে এখানে বলছে ডিড নট অলওয়েজ রিফ্লেক্ট করে না, এখানে আপনাকে দ্বারা তুলনা করতেছে যে দেন ওয়ার্ডস রিয়েলি ইন দ্য অশাইন, তুলনা করে ডিরেক্টলি আপনাকে হুবহু বলে দিছে, তাই না? তাহলে দি ড্যাশ অফ প্লাস্টিক ইউজ, কীরকম প্লাস্টিকগুলো তার ল্যাবে ব্যবহার করে, কি বলছে, সায়েন্টিস্ট অফেন ইউজ, সায়েন্টিস্টরা মাঝে মাঝে ব্যবহার করে হাইয়ার কনসেন্ট্রেশন অফ তার মানে সায়েন্টিস্টরা হাইয়ার কনসেন্ট্রেশনের প্লাস্টিক ব্যবহার করে থাকে। কিসের থেকে বেশি, যেগুলো সাগরের মধ্যে ওগুলোর থেকে বেশি তারা কী করে থাকে, হাইয়ার কনসেন্ট্রেশনের প্লাস্টিক ব্যবহার করে। এখন কনসেন্ট্রেশন অফ প্লাস্টিক বলতে আমরা কী বুঝি? ওই যে আমরা বলি না যে অ্যামাউন্ট অফ ড্যাশ বা প্রপোর্শন অফ ড্যাশ, রেট অফ ড্যাশ। তো এখানে প্লাস্টিকের অ্যামাউন্ট না বলে তারা এখানে বলতেছে প্লাস্টিকের কনসেন্ট্রেশন, মানে স্পেসিফিক কোনো একটা পরিমাপকে বোঝাতে গেলে তারা কনসেন্ট্রেশন সবসময় বলে থাকবে এইখানের মধ্যে। তার মানে উত্তরটা আমরা কী দিব, নিতে হবে কতটা মাত্র ওয়ার্ড, একমাত্র ওয়ার্ড না, ওয়ান ওয়ার্ড অনলি। তো আমরা এখানে লিখবো কাকে শুধু দিব, অ্যান্সার দিব, অনলি কনসেন্ট্রেশনকে দিব অ্যান্সার। লিখে দিলে উত্তরটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 38। এখানে আপনাকে আরেকটা পয়েন্টে বলতেছে এখানে এসে যে দেয়ার ওয়াজ ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন। ইনসাফিসিয়েন্ট বলতে আমরা কী বুঝি, অপর্যাপ্ত বা ল্যাকিংস। তাহলে কিছু ল্যাকিংস ইনফরমেশন তথ্যগুলো আপনাকে দিবে। প্রথমটাতে বলতেছে নাম্বার অফ অ্যানিমালস উইচ কুড বি ইফেক্টেড, অনেকগুলো প্রাণীরা ইফেক্টেড হইতে পারে। আচ্ছা, কিওয়ার্ডস নিলাম। 38-এ আসেন কী বলতেছে আপনাকে, দ্য ইম্প্যাক্ট অফ, মানে ইম্প্যাক্ট মানে কী বলি, প্রভাব, ইম্প্যাক্ট, ইফেক্ট অফ দ্য বা ইনফ্লুয়েন্স। তাহলে বলতেছে আপনাকে দ্য ইম্প্যাক্ট অফ আর রিডাকশন ইন নাম্বার। তাহলে রিডাকশন বলতে আমরা কী বুঝি, রিডিউস হওয়া, কমে যাওয়া, ডেক্লাইন হওয়া। তার মানে আপনার আপনার কিছু নাম্বার কমবে। অন মানে কি বুঝি, প্রিপোজিশন বাংলা অর্থ আমরা সকলে জানি, উপরে বোঝায়। তাহলে অন দ্য ড্যাশ অফ স্পিসিস। এখন আমরা অফ বলতে কী বুঝি, খেয়াল করেন, অফ বলতে আমরা সকলেই বুঝি প্রিপোজিশন অফের বাংলা অর্থ হচ্ছে বাংলায় র অথবা এ। তার মানে কিছু প্রজাতির কি যেগুলা নাম্বার কমে যায়। ওকে, তাহলে চাই পেসেজে যাই, গিয়ে দেখি প্রজাতির কিসের নাম্বারগুলো কমে যায়। ওকে, সো নান অফ দ্য স্টেল আমরা খুঁজি কি, আমরা খুঁজি হচ্ছে এই যে আপনার রিডাকশন নাম্বার বা স্পিসিস খুঁজি। কোন জায়গায় আছে, কিওয়ার্ডস আকারে স্পিসিস, এই যেখানে বলছে ওয়ান স্পিসিস অ্যানিমেলস, এই যে এখানে আপনাকে অ্যানিমেলের মানে প্রজাতির নামও বলে দিচ্ছে আপনাকে। এই যে পড়ে দেখে আসেন কী বলতেছে, বলছে আপনাকে অর হাউ ড্যাটস, কীভাবে মারা যায়। তাহলে মারা যাওয়া মানে কি, একটা মনে করেন আপনার এক জাক পাখির দল থেকে 10টা পাখি মারা গেল মানে কি, ওই পাখির দল থেকে 10টা পাখি শেষ হয়ে গেল, কমে গেল। তাহলে এখানে বলতেছে কমে যাবে, নাম্বার কমে, এখানে কি বলছে, মারা গেল। তাহলে হাউ ড্যাশ ইন ওয়ান স্পিসিস, এক ধরনের প্রজাতিগুলো মারা যায়, এগুলা কি করে, কুড ইফেক্ট, এখানে বলছে ইফেক্ট, এখানে বলছে ইম্প্যাক্ট, সেম সিনোনিম, যে প্রভাব ফেলে দ্যাট অ্যানিমেলস প্রিডেটরস, যেগুলো হচ্ছে অ্যানিমেলসের প্রিডেটরস অর দ্য রেস্ট অফ দ্য ইকোসিস্টেম। তাহলে এখানে কিসের সংখ্যা, প্রজাতিদের কিসের সংখ্যা কমে যায়, এখানে বলছে এক ধরনের প্রজাতি যেগুলো কমে যায়, ডেথস হয় বা ডেক্লাইন হয়ে যায়, যেগুলো ইফেক্ট করে যে অ্যানিমেলসের প্রিডেটর। তার মানে অ্যানিমেলস বলতে এখানে বোঝাচ্ছে আপনাকে স্পিসিস, তার মানে স্পিসিস এর, এখানে অ্যানিমেলস প্রিডেটরস বলতে কি, অ্যানিমেলস এর প্রিডেটরস, তার মানে অ্যানিমেলস এর বা স্পিসিস এর প্রিডেটরসগুলা সংখ্যা কি হয়ে যায়, কমে যায়, মারা যায়। তার মানে উত্তরটা এখানে কি, প্রিডেটরস। তাহলে আমরা কি করবো, এখান থেকে জাস্ট এখানে লিখে দিব হচ্ছে প্রিডেটরস, লিখে দিলে উত্তরটা কমপ্লিট, বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা 39-এ কি বলতেছে আপনাকে, এখানে গ্যাপের পরে দিচ্ছে আপনাকে আবারও ইজি বলে এক্সাম্পল দিচ্ছে না, কি বলছে, এক্সাম্পল ইনভলভিং তেল, মানে যেটা উত্তর হবে ওইটা হচ্ছে আপনার তেল সম্পর্কিত কিছু একটা। তাহলে আমরা কোয়েশ্চন পড়ি, কিওয়ার্ডস নেই, কি বলতেছে, রকম্যান বলতেছে মোর ইনফরমেশন ইজ নিডেড, নিড মানে কি, প্রয়োজন, তার মানে অনেক তথ্য প্রয়োজন হয়, অন দ্য পসিবল ইম্প্যাক্ট, সম্ভাব্য কিছু প্রভাবে, কিসের প্রভাব পড়বে, অফ ফিউচার ড্যাশ, তাহলে ফিউচারে
কিসের সম্ভাব্য ইম্প্যাক্টগুলার অনেক তথ্য প্রয়োজন? তার মানে ফিউচার মানে এখনো হবে না, তাই না? পসিবল মানে কি বুঝি আমরা? সম্ভাব্য। তাহলে সম্ভাব্য ইম্প্যাক্টগুলো কিসের উপরে পড়বে, আবার কীরকম কিসের কিসের ইম্প্যাক্টগুলো পড়বে, তাই না? এক্সাম্পল দিচ্ছে যে সকল ইম্প্যাক্ট পড়বো, ইম্প্যাক্টটা হবে রিলেটেড টু ইনভলভিং অয়েল, তেল সম্পর্কিত। তাহলে চলে যাই প্যাসেজে গিয়ে আমরা আগে বুঝি তেল কোন জায়গায় লিখে আছে না, আসেন, কারণ এটাকে পেয়ে গেলে আমরা উত্তরটাকে সহজে ম্যাচ করি। যেখানে বলে যে দেখেন কার্গো অফ অয়েল পেয়ে গেছি না, তাহলে আমরা কী করি, পরের সেন্টেন্সটাকে পড়ে দেখি যে সম্ভাব্য কিসের তথ্য ফিউচারের প্রয়োজন যেটা তেল সম্পর্কিত। সো আপনাকে বলতেছে যে রকম্যান সেজ ইউজুয়ালি সায়েন্টিস্ট ডোন্ট নো, সায়েন্টিস্টরা জানে না। জানে না মানে কি, যেখানে বল সম্ভাব্য প্রভাব ফেলবে, ওকে, সম্ভাব্য তার মানে সম্ভাব্য মানে এখনও আসে নাই, ভবিষ্যতে আসবে, তার মানে তারা এখন এখন জানে না। সায়েন্টিস্ট ডোন্ট নো, সায়েন্টিস্টরা জানে না, সঠিকভাবে জানে না, এক্স্যাক্টলি জানে না। হাউ কীভাবে, ডিজাস্টার্স কীভাবে, ডিজাস্টার্স সাচ এজ বলতে আমরা কী বুঝি, এক্সাম্পল বুঝি না, যে সাচ এজ ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, ইজি এক্সাম্পল। তাহলে আপনাকে এক্সাম্পল দিচ্ছে, কিসের এক্সাম্পল? এ ট্যাঙ্কার অ্যাক্সিডেন্টলি স্প্লিং its whole cargo of oil and polluting huge area of the ocean will affect the environment until they have happened. তার মানে আপনাকে একটা গল্প বা স্টোরি বলা যাচ্ছে যে একটা ট্যাঙ্কার অ্যাক্সিডেন্টলি কী করছে, স্পিলিং করে হচ্ছে তার সম্পূর্ণ কার্গের তেলগুলা, এবং কী করে পলিউটিং করে সাগরের বিভিন্ন এলাকাগুলোকে। অলরাইট, তারা আপনাকে একটা স্টোরি বলে দিচ্ছে তেল সম্পর্কে। তার মানে এক্সাম্পলের আগে অ্যান্সারকে, ওকে, ভবিষ্যতে সম্ভাব্য কিসের ইম্প্যাক্ট ফলতে পারে বলা দিয়েছে আপনাকে, তারা জানা না এক্স্যাক্টলি কেমন ডিজাস্টার ঘটে। তাহলে উত্তরগুলো হচ্ছে ডিজাস্টার। আমরা এখানে লিখে দিব হচ্ছে কি আপনার ডিজাস্টার্স, লিখে দিলে উত্তরটা আলটিমেটলি কমপ্লিট। বুঝছেন? তাহলে আইএলটিএস রিডিং সমাধান করতে গেলে শর্টকাট না ফলো করে আপনি নিয়ম শিখেন, কারণ নিয়ম শিখলে আপনি রিডিংগুলোকে কঠিন মনে হবে না, আপনি সহজে উদ্ধার হইতেই পারবেন। যদি আপনি মনে করেন শর্টকাট ফলো করেন, আপনাকে বারবার কোয়েশ্চেনগুলোকে মুখস্থ করলে পরীক্ষায় কি যে আপনি পারবেন এমন কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি সেন্টেন্স স্ট্রাকচার শিখলে, আপনি সম্পূর্ণ ক্যামব্রিজ বুক নাম্বার 9 থেকে 19 মধ্যে সেন্টেন্স থেকে শিখলে লাভটা কী হবে, আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যে পরীক্ষায় যে কোনো জায়গা থেকে আসুক, আমি তো জানি বা স্যার তো বলছে ওই ধরনের স্ট্রাকচার ফলো করেই আসবে, সেই ক্ষেত্রে আমার কোনো ভয় নাই, ইনশাআল্লাহ আমি রিডিংকে ভালো করতে পারবো। ঠিক আছে, আমি আমার বেসিকলি আইএলটিএস রিডিংয়ের সবগুলো ক্লাস এভাবে করায় থাকি। সো আমার ইউটিউব চ্যানেলে যেগুলো ক্লাস দেওয়া আছে, যদি আপনি রিডিংয়ে ভালো করতে চান সবগুলো ক্লাসগুলোকে দেখেন, প্রত্যেকটা ক্লাস দেখে ফেললে আশা করি আপনার রিডিংয়ের উপরে ভয় একদম দূর হয়ে যাবে।